আজকে আমরা অযৌন জননের প্রকারভেদ সম্বন্ধে জানব। অযৌন জননের প্রকারভেদ। ঠিক আছে। অযৌন জনন অনেকগুলো পদ্ধতিতে হয়ে থাকে এবং সেই পদ্ধতিগুলো আমরা সবগুলোই ডিটেলস আলোচনা করব। আমরা প্রথমে লিখে নিই কী কী পদ্ধতিতে হয়। মোটামুটি 6 থেকে 7 রকম পদ্ধতিতে অযৌন জনন হতে পারে। যেমন হচ্ছে 1 নাম্বার হচ্ছে বিভাজন, 2 নাম্বার হচ্ছে বাডিং বা একে বলা হয় আবার কোরকোদ্গম, 3 নাম্বারে হচ্ছে গেমিউল গঠনের মাধ্যমে, 4 নাম্বারে হচ্ছে আমাদের খণ্ডীভবন, আমরা 5 নাম্বারে লিখব পুনরুৎপাদন, 6 নাম্বারে হচ্ছে রেণু উৎপাদন, এই 6টা পদ্ধতি আমরা ডিটেলস জানবো। এবং এটা ছাড়াও আরেকটা বিশেষ ধরনের আছে, সেটা আমরা শেষে আলোচনা করব, যাকে বলা হয় অ্যাপোমিক্সিস। ঠিক আছে। তাহলে অযৌন জনন মোটামুটি 6-7 রকমের হতে পারে। বিভাজন, বাডিং বা কোরকোদ্গম, গেমিউল গঠন, খণ্ডীভবন, পুনরুৎপাদন, রেণু উৎপাদন এবং অ্যাপোমিক্সিস। ঠিক আছে। তাহলে আমরা এক একটা করে ডিটেলসে যাই। তাহলে বাকিগুলো মুছে দিচ্ছি। প্রথমে আমরা বিভাজনটা শুরু করি। বিভাজন কথাটার মানে হচ্ছে কি, ভাগ হয়ে যাওয়া। অর্থাৎ কোনো জনিত্র জীবদেহে ভাগ হয়ে গিয়ে যখন অপত্য জীবদেহ সৃষ্টি করছে তখন তাকে বিভাজন বলা হবে। এবং এটা বেশিরভাগ এককোষী জীবদের মধ্যে দেখা যায়, বেশিরভাগ দেখা যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে বহুকোষী জীবের মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে। এই যে বিভাজন আমরা বলছি, বিভাজনের আবার অনেকগুলো ভাগ আছে। আমরা যদি বিভাজনকে ভাগ করি, এর প্রধান দুটো ভাগ আছে। একটা হচ্ছে দ্বিবিভাজন আর একটা হচ্ছে বহু বিভাজন। এই দু রকমের বিভাজন ছাড়াও এক্ষেত্রেও আরেকটা স্পেশাল টাইপের দেখা যায়, যাকে বলা হয় প্লাজমোটমি। ঠিক আছে। তো প্লাজমোটমিটা আমরা শেষে আলোচনা করব। এই দ্বিবিভাজনটাকে আবার কিন্তু ভাগ করা যায়। দ্বিবিভাজনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কি কি না, একটা হচ্ছে সরল দ্বিবিভাজন, 2 নাম্বারে হচ্ছে আমরা অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন। দৈর্ঘ্য যখন নিয়েছি প্রস্থ নব, অর্থাৎ অনুপ্রস্থ, এবং শেষে হচ্ছে তির্যক। তাহলে এই 4 রকমের কিন্তু আমরা দ্বিবিভাজন দেখতে পাবো। তাহলে সরল দ্বিবিভাজন নিয়ে আমরা একটু বলি। যখন দ্বিবিভাজনটা জনিত্র জীব থেকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দুটো অপত্য উৎপন্ন হবে, তখন তাকে বলা হবে দ্বিবিভাজন। ঠিক আছে। এই দ্বিবিভাজনটা সরল যখন আমরা দেখব বা সরলের ক্ষেত্রে যখন আলোচনা করব, তখন উদাহরণ হিসেবে, সবগুলোর ক্ষেত্রেই উদাহরণ হিসেবে নেব। যেমন আমরা যদি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ধরো এখানে একটা ব্যাকটেরিয়া আঁকলাম এমনি বোঝার সুবিধার জন্য, আমাদের বইয়েও আছে দেখবে। এটা ধরো একটা যদি ব্যাকটেরিয়া হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের ভেতরে কি থাকবে, ডিএনএ থাকবে। ঠিক আছে। এবং প্রথমে কি হবে, এই ডিএনএটা, অর্থাৎ এটা কি, এটা মাতৃকোষ বা জনিত্রী কোষ। ঠিক আছে, জনিত্রী। এটা কি হবে, এই ডিএনএর কি হবে, এটা হচ্ছে নিউক্লিয়াস,
নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে কি আছে? ডিএনএ আছে। এই ডিএনএর পরিমাণটা ডবল হয়ে যাবে, অর্থাৎ কি হবে? ডিএনএর দ্বিতত্বকরণ হবে, দ্বিতত্বকরণ বা রেপ্লিকেশন হবে। রেপ্লিকেশন ঘটবে প্রথমে। রেপ্লিকেশন ঘটলে কি হবে? এটা কি হবে? মাইটোসিস প্রক্রিয়ায় দুই ভাগে বিভক্ত হয়ে যাবে কি এই নিউক্লিয়াসটা। এবং শুধু বিভক্তই হলো না, এটা দুই ভাগে বিভক্ত হয়ে ব্যাকটেরিয়ার দেহের দুই প্রান্তে চলে যাবে। ঠিক আছে, তাহলে দেহের দুই প্রান্তে গেল, এদিকে একটা এদিকে একটা, দুই প্রান্তে এসছে। এবং তুলনামূলকভাবে দেখো এই কোষটা কিন্তু একটু লম্বা হয়েছে বা আকারে বড় হবে। ঠিক আছে, বড় হবে। আকারে বড় হওয়ার পর কি হবে? এই যে ঠিক মাঝামাঝি অংশটাতে আমরা যদি পরের অংশটাতে আঁকি, হ্যাঁ, পরের অংশটা যদি আঁকি, বোঝার জন্য আঁকছি। ঠিক আছে, এই মাঝামাঝি অংশে কিন্তু কোষ প্রাচীরের মধ্যে খাঁজ সৃষ্টি হবে। ঠিক আছে, এই খাঁজটা কি হবে? ধীরে ধীরে পরিধি, অর্থাৎ পরবর্তী যদি আমরা দেখি, ধরো এখানে আঁকলাম, এই খাঁজটা ধীরে ধীরে বিস্তৃত লাভ করে, দুই দিক থেকে বিস্তৃত লাভ করে কিন্তু মাঝখানে কেটে যাবে। অর্থাৎ কি হলো? দুটো আলাদা ব্যাকটেরিয়া সৃষ্টি হলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইভাবে তাহলে সরল পদ্ধতিতে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন ঘটছে। আমরা ব্যাকটেরিয়া ছাড়াও যদি অ্যামিবার ক্ষেত্রে দেখি, অ্যামিবার ক্ষেত্রে একই রকমের ঘটবে। যদি আমরা অ্যামিবার ক্ষেত্রে দেখি, অ্যামিবার এমনি আকৃতি কেমন? এদিকে ওদিকে, এর তো অ্যামিবার তো কোনো নির্দিষ্ট আকৃতি নেই। এটা নিউক্লিয়াস, হ্যাঁ, ধরো এই জায়গাটা বড় হয়ে আছে বা এই জায়গাটা, এগুলো ক্ষণপথ আমরা ধরতে পারি, ক্ষণপথ যার সঙ্গে সে গমন করি, এটা হচ্ছে নিউক্লিয়াস। এক্ষেত্রে কি হবে? পরবর্তী, অর্থাৎ এক্ষেত্রেও মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হবে। তাহলে কি হবে? এর নিউক্লিয়াসটাও কিন্তু একটু করে লম্বা হতে থাকবে, আকারে লম্বা হতে থাকবে। এবং তার সাথে এর সঙ্গে যে ক্ষণপথগুলো ছিল, ক্ষণপথগুলো কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হবে। ধরো এটা প্রোফেজ দশার কথা বলছি। এবং কি হবে? ব্যাকটেরিয়ার কিন্তু এই মাঝখানের অংশ একটু স্বচ্ছ থাকে, মানে পরিধি অঞ্চলগুলো একটু গাঢ় থাকে, মাঝখানের অংশগুলো এতটা গাঢ় থাকে না বা গাঢ়ত্ব কম থাকে সাইটোপ্লাজমে, তখন এটাকে হায়ালিন অঞ্চল বলা হয়, তাই না? তাই তো পড়েছি আমরা, হায়ালিন অঞ্চল। এই হায়ালিন অঞ্চলেও কিন্তু এক্ষেত্রে বিলুপ্ত লাভ করি। ঠিক আছে, ক্ষণপদও বিলুপ্ত হয়। কিন্তু এরপর কি হচ্ছে? মেটাফেজ দশায়, ধরো মেটাফেজ দশায় এটা আরও প্রসারিত হচ্ছে, আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে ভেতরে ক্ষণপথ তৈরি হয়, আরও ক্ষণপথ তৈরি হবে। ঠিক আছে, ওটা তো বিলুপ্ত হয়ে গেছে। এটা মেটাফেজ। এবং অ্যানাফেজে কি হবে? আমরা যেমন কোষ বিভাজন দেখেছি, অ্যানাফেজে কি হবে? নিউক্লিয়াসটা, ধরো এটা আমরা অ্যামিবা আঁকলাম, নিউক্লিয়াসটা কিন্তু বড় আকার ধারণ করবে। ধরো আমরা এখানে ক্রোমোজোমের মতো করে আঁকলাম, বড় আকার ধারণ করবে। এবং টেলোফেজে কি হবে? নিউক্লিয়াসটা পুরো সেপারেট হয়ে যাবে, পুরো নিউক্লিয়াসটা দুই প্রান্তে চলে আসবে। ঠিক আছে, এবং এক্ষেত্রে যদি আমরা অ্যামিবার এমনি একটা ছবি আঁকি, তাহলে দেখতে ঠিক এরকম হবে। ঠিক আছে, এটা আমরা টেলোফেজ দশায় এমনি দেখাবো। টেলোফেজ দশার পর আমরা জানি সাইটোকাইনেসিস হবে। সাইটোকাইনেসিসের ফলে কি হবে? দুটো আলাদা অ্যামিবা সৃষ্টি হবে। তাহলে অ্যামিবার দ্বিবিভাজন এইভাবে ঘটছে। তাহলে আমরা দুটো উদাহরণের সাহায্যে সরল পদ্ধতিতে অ্যামিবার বিভাজন আমরা দেখলাম। ঠিক আছে, এরপর সরল পদ্ধতি ছাড়া 2 নাম্বার আমরা কি বলেছিলাম? অনুদৈর্ঘ্য, তাই না? 2 নাম্বারে আমাদের ছিল অনুদৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর
অর্থাৎ দৈর্ঘ্য বরাবর বিভাজন হবে। কেমন ঠিক ব্যাপারটা? আমরা যদি একটা উদাহরণের সাহায্যে এক্ষেত্রেও নিই, ধরো ইউগ্লিনার ক্ষেত্রে নেব। ইউগ্লিনা দেখতে কেমন? ইউগ্লিনার ক্ষেত্রে দেখলে আমরা মোটামুটি যেন মনে হয় যে ইউগ্লিনা, ঠিক আছে। আমরা যদি ইউগ্লিনার ক্ষেত্রে দিই, এখানে কি থাকবে? বেসাল বডি থাকবে এবং এক্ষেত্রে ফ্লাজেলাম থাকবে। এক্ষেত্রে চক্ষু কোষ থাকবে, এটা বেসাল বডি, এটা ফ্লাজেলাম, ধরো এখানে নিউক্লিয়াস আছে। ইউগ্লিনার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটা কি? এটা হচ্ছে ফ্লাজেলাম, এটা হচ্ছে বেসাল বডি, এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। এক্ষেত্রে সেম কিন্তু হবে, অর্থাৎ আগেরগুলো আমরা যেমন দেখলাম, এক্ষেত্রেও প্রথমে কি হবে? নিউক্লিয়াসটা লম্বালম্বিভাবে বিভাজিত হয়, অর্থাৎ নিউক্লিয়াসটা প্রথমে কিন্তু এক্ষেত্রে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। ধরো এর পরের যদি আমরা স্টেজ রাখি তাহলে কি হবে? আমরা আবার ইউগ্লিনা আঁকলাম। এই যে নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াসটা তাহলে ডাম্বেল আকৃতি ধারণ করবে। ডাম্বেল মানে কেমন? ডমরু, অর্থাৎ এটা লম্বাটে হবে, নিউক্লিয়াসটা লম্বাতে হবে। এবং এই যে বেসাল বডি আমরা এঁকেছিলাম, একটা বেসাল বডি থেকে যে ফ্লাজেলামটা বেরোচ্ছে, এটাও কিন্তু ধীরে ধীরে দুই ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ দুটো ফ্লাজেলামের মতো উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে এটা হলো 2 নাম্বার স্টেজ। এরপরে কি হবে? বেসাল বডি দুভাগ হয়ে গেল, এক্ষেত্রে চক্ষু বিন্দু বা স্টিগমা এই অঞ্চলেই থাকে, এটাও দুভাগ হয়ে গেল, কিন্তু একটি ইউগ্লিনার মধ্যেই আছে। এরপরে স্টেপটা যদি আমরা দেখি তখন এটা ভি শেপের আকৃতি ধারণ করে, অর্থাৎ এরপরের দশা নেক্সট যদি আমরা আঁকি তাহলে দেখা যায় যে দুটো ইউগ্লিনা, দেখতে পাচ্ছ? দুটো ইউগ্লিনা ভি আকৃতির শেপেটের সঙ্গে যুক্ত আছে, দুটো নিউক্লিয়াস হয়েছে। এক্ষেত্রে আমাদের বেসাল বডি থেকে ফ্লাজেলাম বেরিয়েছে, এক্ষেত্রে বেসাল বডি থেকে ফ্লাজেলাম বেরিয়েছে। এই দেখো ভি শেপেট হলো না? ভি শেপেট, তাহলে ভি শেপেট আকৃতির এটা দেখা যাবে এবং এটা মাঝখানে কেটে যাবে তারপরে। ফলে ইউগ্লিনার ক্ষেত্রে এইভাবে আমরা অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন দেখতে পাই। বুঝতে পারলে? এরপর আমরা চলে আসি অনুপ্রস্থ। 3 নম্বরে আমরা কি বলেছিলাম? অনুপ্রস্থ, তাই তো? অনুপ্রস্থ মানে প্রস্থচ্ছেদে ঘটবে। এটা প্রস্থচ্ছেদে কিভাবে ঘটবে এটাও আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব, ঠিক আছে। ধরো আমরা প্যারামেসিয়াম নিলাম। এক্ষেত্রে প্যারামেসিয়ামের মধ্যে দেখা যায় প্যারামেসিয়াম দেখতে কেমন হয়? প্রস্থচ্ছেদ, তাই না? অর্থাৎ এটা প্রস্থচ্ছেদে ঘটবে। আগেরটা ছিল লম্বচ্ছেদে, এটা প্রস্থচ্ছেদে। আমরা যদি একটা প্যারামেসিয়াম আঁকি, প্যারামেসিয়াম কেমন দেখতে? মোটামুটি বোঝার সুবিধার জন্য বাইরে ফ্লাজেলা থাকে প্যারামেসিয়াম, তাই তো? ফ্লাজেলা থাকবে, চিলিয়া ফ্লাজেলা থাকতে পারে, এবং একটা বড় নিউক্লিয়াস থাকে, ছোট নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। আর কি থাকে এখানে? এটা আমরা বাক্যাল ক্যাভিটি বলতে পারি, বা আমরা এটাকে মুখ হিসেবেও বলতে পারি। আর কি থাকে? সংকোচী গহ্বর থাকবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে কি হবে? পরবর্তীকালে এই যে বড় নিউক্লিয়াস, একে বলা হয় মেগা, আর ছোটোটাকে বলা হয় মাইক্রো নিউক্লিয়াস। এটা হচ্ছে মেগা, আর এই যে ছোটোটা এটা হচ্ছে মাইক্রো নিউক্লিয়াস। এটা হচ্ছে বাক্যাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি আমরা বলতে পারি, ঠিক আছে, অর্থাৎ মুখ সাধারণ ভাষায়। আর এটাকে আমরা বলি সংকোচী গহ্বর। সামনের দিকেও আছে, পেছনের দিকেও আছে। সংকোচী গহ্বর, ঠিক আছে। এটা যখন বিভাজিত হবে, সেম এক্ষেত্রে কি হবে? দুটো নিউক্লিয়াসেই বড় আকৃতি ধারণ করবে, লম্বা হবে,
এবং শুধু যে লম্বা হবে তা না, এক্ষেত্রে যে আমরা বাক্কাল ক্যাভিটি বলেছিলাম এগুলো মোটামুটি 2 ভাগের মতো বিভক্ত হতে থাকবে। বা আমরা আরেকটু স্পষ্ট করি, এটা দূরে দূরে চলে যাবে। এবং এই যে অসংখ্য যে গহ্বরগুলো ছিল এটা দু প্রান্তেই থাকবে, ঠিক আছে। এবং কি হবে, এই যে অংশটা মাঝখানেরটা এটা কিন্তু এই জায়গাটাতে ক্লিভেজের মতো সংকুচিত হয়ে যাবে। এবং পরবর্তীকালে কি হবে, পরবর্তীকালে দেখা যাচ্ছে এই যে লম্বা হয়ে যাচ্ছে নিউক্লিয়াসগুলো, এগুলো কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি আরেকটু ভালো করে আঁকি তাহলে দেখা যাবে এই মাঝখানে কিন্তু, অর্থাৎ প্রস্থচ্ছেদে এটা কিন্তু বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে, বিভক্ত হয়ে গেছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে মেগা নিউক্লিয়াস, এই ছোটোটা হচ্ছে মাইক্রো নিউক্লিয়াস, এটা হচ্ছে ওই আমরা মুখই বলতে পারি এটা, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে সংকোচী গহ্বর, এবং এটা পরবর্তীকালে কেটে যায় এই অংশটা, বুঝতে পারলে? তাহলে দুটো আমরা প্যারামেসিয়াম পেলাম। আর শেষে আমরা কি বলেছিলাম, এটা আমাদের হলো প্যারামেসিয়ামের ক্ষেত্রে, এবং শেষে আমরা বলেছিলাম তির্যক মানে কি? তির্যক মানে লম্বভাবেও না প্রস্থভাবেও না, এটা তেরচাভাবে হয়, অবলিক, অর্থাৎ কোনাকুনি ঘটে। এটা সেরাটিয়ামের ক্ষেত্রে দেখা যায়, সেরাটিয়ামের ক্ষেত্রে দেখা যাবে, ঠিক আছে। এই হলো আমাদের দ্বিবিভাজন, ঠিক আছে। এরপর আমরা বহু বিভাজন সম্বন্ধে জানব। বহু বিভাজন মানে হচ্ছে কি, দ্বিবিভাজন মানে দুটো উৎপন্ন হচ্ছে, বহু বিভাজন মানে হচ্ছে জনিত্র জীব বা মাতৃকোষটা বিভাজিত হয়ে বহু সংখ্যক অপত্য কোষ সৃষ্টি করবে। তার জন্য একে বলা হয় বহু বিভাজন, বুঝতে পেরেছো? এটা আমরা উদাহরণের সাহায্যে জানব। যেমন আমরা যদি অ্যামিবার ক্ষেত্রেও এটা আবার পাওয়া যায়। অ্যামিবার ক্ষেত্রে দেখি, অ্যামিবা যখন পরিবেশটা প্রতিকূল হয়ে যায়, প্রতিকূল পরিবেশ যখন হয়, ধরো একটা অ্যামিবা আছে, তাই তো, একটা অ্যামিবা আছে, এটা কি অ্যামিবার মতো লাগছে? ধরো একটা অ্যামিবা আছে, অ্যামিবার তো কোনো নির্দিষ্ট আকার নেই, এমনি আঁকলাম। কিন্তু প্রতিকূল পরিবেশ হলে এই ক্ষণপথগুলো, যেগুলো ক্ষণপথের সাহায্যে হেঁটে 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 ওরা যায়, এই ক্ষণপথগুলো বিলুপ্ত হয়ে যায়। এবং বিলুপ্ত হয়ে কি হয়, বিলুপ্ত হয়ে কিছু স্তর গঠিত হয়, এমনি স্তর গঠিত হয়। তাহলে 1, 2, 3টে স্তর গঠিত হয়, ঠিক আছে। এই স্তরগুলোকে কি বলা হয়, সিস্ট বলা হয়, ঠিক আছে। এই স্তরগুলোকে কি বলা হয়, সিস্ট বলা হয়। তাহলে একেবারে যে বাইরের স্তরটা থাকছে, ঠিক আছে, বাইরের স্তর যেটা থাকছে এইটাকে বলা হচ্ছে এপিসিস্ট, বাইরে থাকছে এপিসিস্ট, মাঝেরটাকে বলা হবে মেসোসিস্ট, এবং ভেতরের স্তরটাকে বলা হয় এন্ডোসিস্ট, বুঝতে পারলে? তাহলে এমনি 3খানা সিস্টের স্তর গঠিত হচ্ছে, এপিসিস্ট, মেসোসিস্ট এবং এন্ডোসিস্ট। এবং যেহেতু সিস্ট আবরণ দ্বারা নিজেকে আবৃত করে নিচ্ছে, তাই এই পদ্ধতিটাকে বলা হয়, কি বলা হয়, এনসিস্টমেন্ট। 3 রকমের সিস্ট স্তর আছে আমাদের। এবং এই নিউক্লিয়াসটা কি হচ্ছে, বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস উৎপন্ন করছে। এবং পরবর্তীকালে কি হবে, এই নিউক্লিয়াসটা যখন আবার অনুকূল পরিবেশ আসবে তখন কি হবে, তখন এই নিউক্লিয়াসটা, ধরো অনুকূল যখন পরিবেশ হবে তখন এটা বিদীর্ণ হয়ে যাবে, এই কোষ বা কোষ প্রাচীর অংশটা বিদীর্ণ হয়ে গিয়ে আলাদা আলাদা বহু অ্যামিবা
তৈরি করবে। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা? অ্যামিবার ক্ষেত্রে এইভাবে ঘটে। আমরা আরেকটা উদাহরণের সাহায্যে দেখে নিই বহু সংখ্যক অপত্য মাতৃকোষ থেকে কীভাবে সৃষ্টি হচ্ছে। যেমন হচ্ছে আমরা যদি ম্যালেরিয়া খুব কমন রোগ, ম্যালেরিয়াতে যে পরজীবী তাকে কি বলা হয়? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের আমরা জানি 4টি প্রজাতি সাধারণত বেশি ম্যালেরিয়া ছড়ায়, তার মধ্যে আমরা কমনভাবে ভাইভ্যাক্সটাকে নিয়ে পড়ি বেশি, ঠিক আছে। তাহলে প্লাজমোডিয়ামের একটা দশা আছে, সেই দশার নাম হচ্ছে, ধরো এটা ওই দশাটা, সেই দশার নাম হচ্ছে সাইজন্ট। কি নাম? সাইজন্ট। সাইজন্ট দশা মানে কি? যখন পরজীবীটা রক্তে যাচ্ছে, রক্তে থাকার কিছুক্ষণ পরে সে কোথায় চলে যায়? সে চলে যায় লিভার সেল বা যকৃৎ কোষ, সে চলে যাবে এবং এই যকৃৎ কোষে কি হবে? সে সেখানে কোষ বিভাজন করে বংশবৃদ্ধি ঘটাবে। কিভাবে কোষ বিভাজন করে? তাহলে কোথায়? যকৃৎ বা লিভার সেলে যাবে, ঠিক আছে। এবং সেখানে গিয়ে অনেকগুলো নিউক্লিয়াসের বিভাজন হবে, অর্থাৎ অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করবে এবং অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করার পর সেটা স্পোরোজয়েটে পরিণত হবে। এটা স্পোরোজয়েট যদি আমরা দেখি, স্পোরোজয়েট কেমন হয়? আকৃতিটা একটু ছুচালো হয়, ঠিক আছে। ঠিক হচ্ছে না ছুচালো, তোমরা বুঝে নেবে, ঠিক আছে। একটু ছুচালো আকৃতির এমনি অসংখ্য স্পোরোজয়েটে পরিণত হয় এবং এই স্পোরোজয়েটগুলো কি হবে? তারপরে বিদীর্ণ হয়ে আবার রক্তস্রোতে মিশে যায়, রক্তস্রোতে মেশে, কিংবা আবার কিছু কিছু হচ্ছে আবার যকৃতে থেকে যায়। এগুলোকে কি বললাম আমরা? স্পোরোজয়েট। তাহলে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা বহু বিভাজন দেখতে পেলাম। এরপর আমরা শেষে কি বলেছিলাম? আরেকটা টার্ম নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে প্লাজমোটমি। এবং প্লাজমোটমিটা তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনে অনেকবার এসছে, ঠিক আছে। প্লাজমোটমি ব্যাপারটা কি? প্লাজমোটমি হচ্ছে কিছু কিছু, বেশিরভাগ ক্ষেত্রে আদ্য প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, আদ্য প্রাণী বা প্রোটোজোয়ার ক্ষেত্রে, আদ্য প্রাণী বা প্রোটোজোয়ার ক্ষেত্রে দেখা যায়, প্রোটোজোয়া, ঠিক আছে। আদ্য প্রাণী বা প্রোটোজোয়ার ক্ষেত্রে এটা দেখা যায় এবং এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রেও অনেকটা আমরা আগের যে দুটো পড়লাম, অর্থাৎ অ্যামিবা বা প্লাজমোডিয়ামের ক্ষেত্রে, এক্ষেত্রে কি হয়? কোনো একটা কোষ আছে, সেটা অনেকগুলো নিউক্লিয়াস, অর্থাৎ এটা বহু নিউক্লিয়াসযুক্ত কোষ। এটা কি? বহু নিউক্লিয়াসযুক্ত কোষ হতে হবে এবং বহু নিউক্লিয়াসযুক্ত কোষটা কি হবে? প্রথমে সাইটোকাইনেসিস, অর্থাৎ ধরো এদিকে অনেকগুলো নিউক্লিয়াস গেল, এগুলোর দিকে অনেকগুলো, সাইটোকাইনেসিস, তাই না? প্রথমে কিন্তু এক্ষেত্রে সাইটোকাইনেসিস, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়ে দুইখানা কোষ উৎপন্ন হলো, কিন্তু দুইখানাই কি হবে? দুইখানাই বহু নিউক্লিয়াসযুক্ত কোষ হবে। এই যে বহু নিউক্লিয়াসযুক্ত কোষগুলো উৎপন্ন হবে, পরবর্তীকালে এই নিউক্লিয়াসগুলো কিন্তু বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে আবার সাইটোপ্লাজম পরিবৃত্ত হয়ে নূতন আবার কোষ বিভাজন চলতেই থাকে এইভাবে, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলি প্লাজমোটমি, ঠিক আছে। এই প্লাজমোটমি তাহলে কোথায় দেখা যায়? আমরা উদাহরণ কিছু মনে রাখতে হবে, যেমন হচ্ছে ওপালিনাতে দেখা যাবে, ওপালিনা। আর কোথায় দেখা যায়? পেলোমিক্সা বলে এক রকমের আদ্য প্রাণী আছে, পেলোমিক্সা বা মিক্সো, তোমরা যেটাই লিখতে পারো, পেলোমিক্সা, ঠিক আছে। তাহলে এদের মধ্যে কিন্তু প্লাজমোটমি দেখা যায়। তাহলে প্লাজমোটমি সংজ্ঞা যদি হিসাবে কি বলবো? যে পদ্ধতিতে কয়েকটি বহু নিউক্লিয়াসযুক্ত আদ্য প্রাণী মাইটোসিস ছাড়াই, ও এটা আরেকটা বলে দিই, এটা কিন্তু মাইটোসিস, যে কোষ বিভাজন, মাইটোসিস কিন্তু ঘটছে না এক্ষেত্রে, মাইটোসিস কিন্তু ঘটবে না। অর্থাৎ কি ঘটবে? প্রত্যক্ষ কোষ বিভাজন, অর্থাৎ অ্যামাইটোসিসের মাধ্যমে ঘটবে।
অ্যামাইটোসিসের মাধ্যমে ঘটবে এবং কি হচ্ছে দুটো বহু নিউক্লিয়াসযুক্ত অপত্য কোষ উৎপন্ন করে, তখন তাকে প্লাজমোটমি বলা হবে। ঠিক আছে, এবং এক্ষেত্রে কি বললাম আমরা, প্রথমে সাইটোপ্লাজমের বিভাজন অর্থাৎ সাইটোকাইনেসিস হবে এবং পরবর্তীকালে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়ে সব দুই অপত্য কোষে নিউক্লিয়াস সংখ্যা বা ক্রোমোজোম সংখ্যার সমান হবে বা পরবর্তী বিভাজনগুলো এভাবে হতে থাকবে। ঠিক আছে, এর পরের স্লাইডে আমরা 2 নাম্বার বাডিং বা কোরকোদ্গম সম্বন্ধে আলোচনা করব। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো।